স্বাগত দিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। করোনাকালেও দেশে বেড়েছে বিত্তশালী মানুষের সংখ্যা। দলীয় প্রভাব, ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণামূলক কাজের মাধ্যমে অনেকেই আবার হয়ে যাচ্ছেন বিপুল অর্থের মালিক। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, কোটিপতি বাড়লেও অবৈধ অর্থ পাচার এবং বিত্তশালীদের কাছে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করা যাচ্ছে না, ফলে সমাজে বৈষম্য প্রকট হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মহামারীর ধাক্কায় বিধ্বস্ত বিপর্যস্ত অর্থনীতিতে একের পর এক যোগ হয়েছে দরিদ্র ও হতদরিদ্র মানুষ। কমেছে আয়, আবার কাজ হারিয়েছেন অনেকেই। সবশেষ সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো করোনাকালীন আয়, ব্যয় ও বেকারত্বের প্রভাব তুলে ধরে জানায়, করোনাকালে মানুষের আয় কমেছে অন্তত 20%। 2020 সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত পরিবার প্রতি আয় কমেছে প্রায় 4000 টাকা। একদিকে যখন আয় কমেছে নিম্ন আয়ের মানুষের, ঠিক তখন করোনাকালে বিস্ময়করভাবে বেড়েছে বিত্তবান মানুষের সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাব বলছে, গত এক বছরে কোটিপতি আমানতকারী বেড়েছে 7,711 জন। এর মধ্যে করোনার প্রথম 6 মাসে বেড়েছে 4,863 জন কোটিপতি। ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতি বাড়ার সাথে কোটিপতি বাড়লেও অবৈধ পাচার ও বিত্তশালীদের যথাযথভাবে করজালের আওতায় আনা যায়নি, ফলে আয় বৈষম্য কমছে না। কিছু লোক উপরের দিকে উঠে যাচ্ছে এবং একটা বৃহৎ অংশ নিচের দিকে নেমে যাচ্ছে। পরের আওতায় যদি সবাইকে নিয়ে এসে এটার থেকে কিছু রাজস্ব আহরণের মাধ্যমে সেটা বিতরণ করে, ট্যাক্স ফিসক্যাল পলিসির মাধ্যমে, দারিদ্র বিমোচন, অন্যান্য কর্মকাণ্ডে, তাহলে সামাজিক যে বৈষম্যটা বৈষম্য হচ্ছে, সেই বৈষম্যটাকে আমরা কমিয়ে আনতে পারবো। আয়ের বৈষম্যটা কিন্তু সামাজিক বিশৃঙ্খলা আনার যথেষ্ট কারণ রয়েছে। কারণ মানুষ যদি একটা বিরাট অংশ দরিদ্র থেকে হতদরিদ্র হয়, আবার এক শ্রেণীর মানুষ অত্যন্ত ধনী হয়ে যায়, সেখানে সামাজিক ভারসাম্য নষ্ট হয়। 2018 সালে সম্পদশালী বৃদ্ধির হার ও 2023 সাল পর্যন্ত প্রক্ষেপণ ধরে যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথিক্সের প্রতিবেদনে বলা হয়, $3 কোটি বা 250 কোটি টাকার বেশি সম্পদের মালিকদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি হারে বাড়ছে। অসৎ সরকারি কর্মকর্তা আছেন যারাও কিন্তু বিশালভাবে সম্পদশালী হচ্ছেন, তাদের সরকারি পাওয়ারকে ব্যবহার করে, অপব্যবহার করে বলবো, এবং সেটার মাধ্যমে এই সম্পদগুলো কিন্তু আমাদের কোথাও ট্যাক্স রেটের মধ্যেও আসছে না, কেউ জানতেও পারছে না, বিদেশে পাচার হয়ে যায়। হিসাব বলছে, 2009 সালের জুন শেষে ব্যাংক খাতে কোটিপতি আমানতকারী গ্রাহক ছিলেন মাত্র 21,492 জন। 10 বছরে তা 4 গুণ বেড়ে এখন প্রায় 88,000 ছাড়িয়েছে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। মুসা বিন শমসের সহ যেসব বাংলাদেশি টাকা সুইস ব্যাংকে আটকে আছে তা ফেরত আনতে হাইকোর্টে রিট করেছেন 2 আইনজীবী। বুধবার এই আবেদনের উপর শুনানি নিয়ে রিটটি গ্রহণ করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ। সুইস ব্যাংকে থাকা টাকা ফেরত আনতে যে ধরনের রাষ্ট্রীয় বিধিবিধান প্রয়োজন তা এই মুহূর্তে বাংলাদেশে নেই বলে জানান দুদক আইনজীবী। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। দেশ থেকে বিদেশে অর্থ পাচারের ঘটনা নতুন নয়। বিশ্বের আলোচিত অর্থ পাচারের ঘটনার মধ্যে পানামা পেপার কেলেঙ্কারি, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, কানাডার বেগমপাড়ার নাম সকলের কাছে পরিচিত। কিন্তু সুইচ ব্যাংকে পাচার করা টাকার পরিমাণ ও বাংলাদেশে কে বা কারা সেই টাকা রাখেন তারও কোনো হদিস মেলেনি। বুধবার এ বিষয়টি রিট আকারে আদালতকে জানান সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সুইচ ব্যাংকের টাকা পাচারকারীদের তথ্য ও পাচার রোধের নির্দেশনা চাওয়া হয় এই রিটে। বিশেষ করে দেশের সমালোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের কি পরিমাণ টাকা সুইচ ব্যাংকে আছে এবং তা ফিরিয়ে আনার আবেদন জানানো হয় এই রিটে। সুইস ব্যাংক থেকে টাকা ফিরিয়ে আনার সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটি হচ্ছে আমাদের নিতে হবে সরকারকে সেই পদক্ষেপটি নিতে হবে। কোর্টের হস্তক্ষেপ করার নজির আছে কিনা সেটি যদি বলতে হয়, সেই নজির আছে, সেটি হচ্ছে আমাদের ভারতে রয়েছে। সুইস ব্যাংকের আমাদের রেশিওটা খুবই টাফ, ভেরি হাইলি অ্যাক্সেলারেটিং, বছরের পর বছর বাড়তেই আছে। whereas our instruments which are ought to take proper actions against those dacoits, they are very silent, so it is very inevitable to take proper action. তবে দুদক আইনজীবী জানালেন, সুইচ ব্যাংকের টাকা ফেরত আনার মতো সক্ষমতা বর্তমান আইনে নেই। সেখানে অর্থ জমাকারীদের তথ্য ও মানি লন্ডারিং এর টাকা ফেরত আনতে হলে সে দেশের সাথে চুক্তি থাকতে হয়। সুইস ব্যাংকের ওটা গভর্নমেন্ট লেভেলে বাংলাদেশ ব্যাংক অনেকবার বলেছে যে এটা সরকারি লেভেলে কথা বলতে হবে, এটা তো প্রসিডিং লাগবে এক, আর সে দেশের আইন পারমিট করতে হবে। সে দেশের আইন যদি পারমিট না করে এটা আইন চেঞ্জ করতে হবে। অনেক এটা আন্তর্জাতিক পর্যায়ে অনেক কাজ করার ব্যাপার আছে। বহিষ্কৃত টাকা ফেরত আনার বিষয়ে এবং বিশেষ করে মুসা বিন শমসের
যে সুইস ব্যাংকে যে টাকাগুলা ওনার ফ্রিজ আছে সেই বিষয়ে ওনারা রিট আবেদন করেছে। দুদক এ ধরনের রিটকে স্বাগত জানায় উল্লেখ করে আইনজীবী খুরশিদ আলম জানান, বিষয়টি শুনানির জন্য দুদকের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি 47 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ঘটনার দীর্ঘ 19 বছর পর হলেও রায় ন্যায় বিচারে প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, তাদের উপস্থাপিত যুক্তিকে আমলে নেয়নি আদালত। শাকিলা ইসলাম জুইয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেফতার থাকা 35 আসামিকে আদালতে আনা হয়। 10টার কিছু পরে এজলাসে ওঠেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। 10:30টার দিকে রায় ঘোষণা করেন বিচারক। রায়ে 50 আসামির মধ্যে সাতক্ষীরা 1 আসনে বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনের 10 বছর করে কারাদণ্ড ও বাকি 47 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও আসামিপক্ষ বলছে রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। হাবিবুল ইসলাম হাবিব, রিপন এবং আরিফ এই 3 জনকে 10 বছর পর্যন্ত সাজা দিয়েছে কনজিকিউটিভলি। কাদের বাচ্চু, রঞ্জু এবং এদের 9 বছর করে সাজা দেওয়া হয়েছে। সর্বনিম্ন 4.5 বছর দেওয়া হয়েছে এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। সে যদি থাকতো অবশ্যই ছবি আসতো, কিন্তু ছবি আসেনি। এগুলোতে প্রমাণ করে আমরা ন্যায় সন্তুষ্ট কেমন করে হব? আমরা তো ন্যায় বিচার পাইনি। 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের পাশাপাশি শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আহত হন বেশ কয়েকজন নেতাকর্মী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে 10,000 টাকা জরিমানাও করা হয়েছে। সকালে বেলা 11:30টার দিকে নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট 2 এর বিচারক আমাতুল মোর্শেদা এই রায় দেন। মামলার বিবরণীতে জানা যায় 2014 সালের 16 ডিসেম্বর ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে বিএনপির এক সভায় তারেক জিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্য রাখেন। একই বছরের 24 ডিসেম্বর নড়াইলের কালিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান বিশ্বাস বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় দেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি দেশের মানুষের জন্য পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আর এই লক্ষ্যে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের 100 কৃষি প্রযুক্তি এটলাস এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এই সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগে মানুষ যেন খাদ্যের কষ্ট না পায় সেই লক্ষ্যে কৃষি উৎপাদন অব্যাহত রাখা হয়েছে। শাহ আলী জয় রিপোর্ট। কৃষি প্রধান বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও জাতীয় উন্নয়নে কৃষি গবেষণা ও সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আর এই জন্য জাতীয় শিক্ষানীতিতে পরিবেশ বান্ধব টেকসই প্রযুক্তি উন্নয়নে কৃষি গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। এই ধারাবাহিকতায় সেরা 100 কৃষি প্রযুক্তি বর্ণনা সম্বলিত গ্রন্থ প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করে কৃষি মন্ত্রণালয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য উৎপাদনের পাশাপাশি এ সময় পুষ্টি নিরাপত্তার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। 96 সালে আমরা যখন সরকারে আসি তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল কিভাবে বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করব। কারণ আমরা ব্যবসা করতে আসিনি, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। যেহেতু বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, কাজে আমি সবসময় কৃষিকেই আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি। আর এই কৃষিভিত্তিক শিল্প আমাদের গড়ে তোলা একান্তভাবে প্রয়োজন এবং সেটাই আমরা করতে চাই এবং সেটা আমরা করব। এবং এ বিষয়েও আমাদের গবেষকদের
আমি সহযোগিতা চাই। শেখ হাসিনা বলেন, করোনায় সারা পৃথিবী স্থবির হয়ে গেলেও কাজ করেছে বাংলাদেশের কৃষকরা। এই করোনা ভাইরাসের সময় আমি একটাই সকলকে নির্দেশ দিয়েছিলাম যে আমার কৃষি উৎপাদন বাড়াতে হবে এবং খাদ্যের জন্য কখনো বাংলাদেশ সমস্যায় না পড়ে। পাশাপাশি আমরা যেন আরো অন্যকে সাহায্য করতে পারি সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই করোনা ভাইরাস মহামারী যাতে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বেশি ক্ষতি করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা 1,24,053 কোটি টাকার 23টি প্রণোদনা প্যাকেজ ইতিমধ্যে ঘোষণা করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। অনুষ্ঠানে কৃষি গবেষণা বাড়ানো এবং অঞ্চল ভিত্তিক কৃষি ম্যাপ তৈরির উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিএনপির অগণতান্ত্রিক আচরণ এবং ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশের গণতন্ত্রের বিকাশে প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব বিদেশে চিকিৎসার জন্য অবস্থান করলেও অরাজনৈতিক ভাষায় সরকারের সমালোচনা করছেন। বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করেও অরাজনৈতিক ভাষায় সরকারের সমালোচনা করছেন এবং অন্ধকারে এখনো ঢিল ছুটছেন। বিদেশে বসে দেয়া বিবৃতি, মিথ্যাচার আর কল্পিত অভিযোগ সম্বলিত কথামালার চাতুরি ছাড়া আর কিছুই নয়। বছরের পর বছর ধরে পুরোপুরি চালু করা সম্ভব হয়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 150 শয্যা ঢাকা মহানগর জেনারেল হাসপাতালটি। জনবল সংকটের মধ্যে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যে চলছে হাসপাতালটির ইনডোর এবং আউটডোর সেবা কার্যক্রম। এছাড়া হাসপাতালটিতে ঠিকমতো ঔষধ না পাওয়া এবং ডাক্তার না থাকার নানা অভিযোগ রয়েছে রোগীদের। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। পুরান ঢাকার নয়াবাজার বুড়িগঙ্গা 2 ব্রিজ সংলগ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 150 শয্যা বিশিষ্ট ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল। অনেকে ধারণা জনবল সংকট আর হাসপাতালটি সম্পর্কে না জানায় পুরোপুরি চালু করা সম্ভব হয়নি হাসপাতালটি। এমন তথ্য যেমন সত্য, আবার সীমিত জনবলের দোহাই দিয়ে চিকিৎসা সেবায়ও নানা অনিয়মের চিত্র পাওয়া যায় এই হাসপাতালে। বৃহস্পতিবার সকাল 9:15টার দিকে সরজমিনে দেখা যায় হাসপাতালের নিচতলায় মেডিসিন, গাইনি ও প্রসূতি, প্যাথোলজি, চর্ম, যৌন, দন্ত এবং নাক কান গলা বিভাগের সামনে চিকিৎসা নিতে অপেক্ষা করছেন 5 থেকে 6 জন রোগী। কিন্তু বেশিরভাগ চিকিৎসকই প্রায় 1 ঘন্টারও বেশি সময় হাসপাতালে উপস্থিত নেই। 9টা বাজে এখনো আসছি, ডাক্তার আসে নাই। ডাক্তারের জন্য আমরা অপেক্ষা করতেছি, উনি আসবে নাকি 10টার সময়। কোন ডাক্তার দেখাতে এসেছেন? হুমায়রা সুলতানা। উনি কোথায়? এখন আসে না। এছাড়া সরকারি ঔষধ, ইনজেকশন বন্টনে নানা অনিয়মের অভিযোগ আছে এই হাসপাতালটির বিরুদ্ধে। যেটা নরমাল এটা এখান থেকেই দিছে, বা যেটা দামি এটা বাইরে থেকে না। আপনার ওষুধে দেখা যাচ্ছে আমার 7 দিন ওষুধ, আমাকে এই দিক থেকে সরকারিভাবে 3 দিন ওষুধ দিছে। হাসপাতাল ওয়ার্ড ঘুরে দেখা যায় মরিচা পড়ে নষ্ট হওয়ার পথে রোগীদের বেড। গাইনি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 4 জন। ওয়ার্ডের বাকি বিছানাই ফাঁকা পড়ে আছে। আর এর কারণ হিসেবে জনবল সংকটের কথা জানালেন হাসপাতালটির পরিচালক। এই জনবলে যেমন আমার ডাক্তার আছে টোটাল 2016 অর্গানোগ্রাম, লাস্ট যে অর্গানোগ্রাম আমরা এখন চলছে হাসপাতালে, তাতে 31 জন ডাক্তারের আছে আমাদের 16 জন, তার ভিতরে একজন আবার সাসপেনশনে। কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। পরে এটা আসলে একটু ডিসঅর্গানাইজেশনটা মুখে একটু হয়েছে, আমি নিজেও বুঝতেছি। ঠিক হয়ে যাবে, ভ্যাকসিনের এটা নিয়ে আমরা এটা শুরু করার পরে এই জিনিসটা নিয়ে আমি নিজেও একটু উন্নয়ন হিসেবে বলবো। পুরান ঢাকার দরিদ্র মানুষকে চিকিৎসা দিতে 1989 সালে এই হাসপাতালের উদ্বোধন করা হয়। তখন এর নাম ছিল শ্রমজীবী হাসপাতাল। পরে ডিএসসিসির অধীনে 150 শয্যা করে নাম দেওয়া হয়েছে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। চলতি বছরের জুনের শেষে কোভ্যাক্স থেকে 1,27,92,000 ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা করোনার টিকা পেতে পারে বাংলাদেশ। বুধবার কোভ্যাক্সের প্রকাশিত বিভিন্ন দেশের টিকা বন্টনের তালিকায় পাওয়া গেছে এই তথ্য। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকার ভ্যাকসিন কিনে টিকাদান শুরু করলেও কোভ্যাক্স থেকে কোনো টিকা পাওয়া যাবে তা অনিশ্চিত ছিল। তবে WHO, গ্যাভি এবং কোয়ালিশন ফর
এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশনের গড়া প্ল্যাটফর্মটি থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাওয়ার তথ্যই নিশ্চিত হওয়া গেছে। এখন পর্যন্ত উদ্ভাবিত সকল করোনার টিকার মধ্যে অক্সফোর্ডের টিকা বাংলাদেশে সংরক্ষণ তুলনামূলকভাবে সহজ। চলতি বছরের প্রথমার্ধে অন্তত 33 কোটি ডোজ টিকা বিতরণ করতে চায় কোভ্যাক্স। এর মধ্যে 24 লাখই অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিন। তাদের দেয়া তথ্য অনুযায়ী ভ্যাকসিন বন্টনের অন্তর্বর্তীকালীন তালিকা থেকে 145টি দেশের মোট জনসংখ্যার গড়ে 3.3%কে টিকা দেয়া হবে। খুব সহসাই দেশের জনগণকে বঙ্গভ্যাক্স ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। জন্য ধন্যবাদ জানাই। বঙ্গভ্যাক্স এটি একটি সিঙ্গেল ডোজ ভ্যাকসিন হবে, অর্থাৎ দ্বিতীয়বার নেওয়ার প্রয়োজনীয়তা থাকবে না, প্রথমবার একবার নিলেই হয়ে যাবে। এটি একটি বড় দিক এই ভ্যাকসিনের ক্ষেত্রে আমি মনে করি, এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে এটি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। খুব সহসা ইনশাআল্লাহ এই ভ্যাকসিন জনগণের জন্য আমরা দিতে সক্ষম হব। দেশে গুম, খুন, লুট, দুর্নীতি এবং প্রতিপক্ষ দমন পীড়নে অপরিসীম কৃতিত্বের বিশ্ব রেকর্ড গড়েছে বর্তমান ক্ষমতাসীনেরা। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেছেন। তার দাবি, আদালতকে ব্যবহার করে নির্দোষ প্রতিপক্ষকে সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হচ্ছে। অপরাধীরা দেশ শাসন করছে। শেখ হাসিনার মাফিয়া শাসনের ঘটনার আড়াল করতেই গাড়িবহরে হামলা মামলার বিএনপি নেতৃবৃন্দকে সাজা দেওয়া হয়েছে। দুঃশাসন ও কুৎসিত মাফিয়া শাসনের ঘটনা দেশে বিদেশে প্রচারকে আড়াল করতেই আজ তড়িঘড়ি করে হাবিবুল ইসলাম হাবিব সহ সাতক্ষীরার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে সাজা দেয়া হলো। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ব্যর্থতা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। দেশটির নির্বাচনের এই পরিবর্তন অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে অং সান সুচির বিরুদ্ধে দায়ের করা মামলায় 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। অভিযোগ প্রমাণিত হলে 2 বছরের কারাদণ্ড হতে পারে তার। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে দেশটিতে ফেসবুক পরিষেবা বন্ধ করেছে সরকার। অভ্যুত্থানের বিরুদ্ধে দেশটির ইয়াঙ্গুন শহরে বুধবার দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ জানিয়েছে বাসিন্দারা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধতার বৈঠকের পরই বিবৃতি দিলেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। অভ্যুত্থানের নেতৃত্বে থাকা সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের নির্বাচনের দোহাই দিয়ে আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জানানো হয়, রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি সহ সকল রাজনীতিবিদদের অবিলম্বে মুক্তির আহ্বান। সেই সাথে মিয়ানমারের সেনা শাসন ব্যর্থ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তিনি। আমদানি রপ্তানি আইন ভঙ্গ এবং অবৈধভাবে যোগাযোগ ডিভাইস ব্যবহারের অভিযোগে মামলা দায়ের হয়েছে সুচির বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য তার 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। মামলার অভিযোগ প্রমাণিত হলে ক্ষমতাচ্যুত এ নেত্রীর 2 বছরের কারাদণ্ড হয়ে যেতে পারে বলে জানিয়েছেন তার দলের সদস্যরাই। সেনা অভ্যুত্থানের কয়েকদিন আগেই করোনা সহায়তা প্রকল্পের অংশ হিসেবে মিয়ানমারকে $35 কোটি পাঠিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল। 13 জানুয়ারি এই অর্থ বরাদ্দে অনুমোদন দিয়েছিল IMF। নাম প্রকাশে অনিচ্ছুক NLD-র এক আইন প্রণেতা জানিয়েছেন, অভ্যুত্থানের পর গৃহবন্দী থাকা কয়েকশো আইন প্রণেতাদের রাজধানী ত্যাগ করার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। বর্তমান পরিস্থিতিতে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে দ্বিতীয় দিনের মতো বুধবার রাতে বিভিন্নভাবে বিকট শব্দ সৃষ্টি করে প্রতিবাদ জানিয়েছে বাসিন্দারা। অভ্যুত্থানের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেশব্যাপী প্রচারণায় অংশ নিয়েছে মিয়ানমারের স্বাস্থ্যকর্মীরা। নিবিড় আমিন, নিউজ 24। দিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দিনের সংবাদে। হাতে যে পরিমাণ করোনার ভ্যাকসিন আছে পর্যায়ক্রমে সব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার দুপুরে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। মন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিন প্রয়োগের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্রয়কৃত 3 কোটি টিকা এবছর দেওয়া হবে। এছাড়া কোভ্যাক্স থেকে 6 কোটি টিকা পাওয়া যাবে। টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন সংখ্যাও বাড়ছে বলে জানান তিনি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিবন্ধন হয়েছে প্রায় 1.5 লাখ। নিবন্ধিত হয়েছে এবং প্রতি ঘন্টায় এখন অনেক বাড়ছে এবং আমরা 7 তারিখে
আমরা সারা বাংলাদেশে কার্যক্রম শুরু করব একযোগে, এটাও ঘোষণা দেওয়া আছে। এবং টিকা আমাদের হাতে যা আছে এগুলা পর্যায়ক্রমে আমরা দিয়ে যাব। এখানে সেই 30 লাখ আর 70 লাখ বিষয় সেটা না, আমাদের টিকা আমরা দিতে থাকব এবং টিকা আসতে থাকবে, আমরা দিতে থাকবো। এটা বছরব্যাপী আপনারা জানেন প্রোগ্রাম। আমাদের এই টিকা 3 কোটি টিকা দিতে হবে। ভাষান্তরে রোহিঙ্গাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। নৌবাহিনীর তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে করা হয়েছে হাঁস, মুরগি, কবুতর ও মাছের খামার। স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য তথ্য খামার, ধান, সবজি চাষ নিয়েও দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এনজিও ও বিভিন্ন সরকারি প্রকল্পে রোহিঙ্গাদের কাজে লাগাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। বিস্তারিত নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে। 2 দশক আগে জেগে ওঠা সমুদ্র ঘেরা দ্বীপে এখন মানুষের বসবাস। সবুজের নেই কোনো কমতি, আছে ম্যানগ্রোভ বন। গেল 4 ডিসেম্বর প্রথমবারের মতো রোহিঙ্গাদের আনা হয় বাসাঞ্চলে। এইভাবে দ্বিতীয় এবং তৃতীয় দফায় এই চরে এখন প্রায় 6,500 রোহিঙ্গা। তাদের স্বাবলম্বী করতে নৌবাহিনীর তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে করা হচ্ছে এই বেড়ার খামার। এক সময়ের বিচ্ছিন্ন দ্বীপ বাসাঞ্চলে যেখানে মানুষের বসবাস ছিল না, এখন মানুষের বসবাসের পাশাপাশি লালন পালন করা হচ্ছে ভেড়া থেকে নিয়ে বিভিন্ন পশু পাখি প্রাণী। ভেড়া আছে 700 মতন, কবিতর আছে 120, হাঁস মুরগি আছে 150। আমরা এখানে সবজির বাগান করছি, পাতাকপি, ফুলকপি, মরিচ, বেগুন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রোহিঙ্গাদের হাঁস মুরগি পালন এবং চাষাবাদের প্রশিক্ষণ দিচ্ছে। এই ব্যবহারিক সেশনে আমাদের এখানে প্রশিক্ষক রয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক, যেমন হাঁস মুরগি পালন, তারপর গবাদি পশু চাষ, শাকসবজি চাষ, মৎস্য চাষ। তারা বিভিন্ন সেলাই, তারা এসব বিষয়ে হাতে কলমে তারা শিখিয়ে দিচ্ছেন কীভাবে শিখতে হবে। শুধু তাদের যে হাউসগুলি বরাদ্দ দেওয়া হয়েছে, তার আশেপাশে কিছু জায়গা খালি আছে, তো খালি জায়গার মধ্যে তারা সবজি, শাকসবজি, মানে খুব ক্ষুদ্র পরিসর যেগুলি করা যায় এগুলির জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এইসব কাজে প্রশিক্ষিত হলে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজে শ্রমিক হিসেবে নিয়োগ পাবে রোহিঙ্গারা, বললেন আশ্রয়ণ প্রকল্পের পরিচালক। ওদেরকে আমাদের কনস্ট্রাকশন কাজ, তারপরে আমাদের রাস্তার কাজ, ছোটোখাটো যেসব জায়গায় আমাদের প্রকল্পের কাজ চলছে ওখানে ওদেরকে কাজে লাগাচ্ছে। কক্সবাজারে রোহিঙ্গাদের চাপ কমাতে 2018 সালে বাসাঞ্চলে 450 একর জমিতে এই শিবির নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। নয়ন বড়ুয়া জয়, বাসাঞ্চর, নোয়াখালী। বগুড়ার করতোয়া হোমিও হলে অভিযান চালিয়ে রেকটিফাইড স্পিরিট সহ বিপুল পরিমাণে হোমিওপ্যাথি ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে ওই হোমিও হলের মালিক শহীদুল আলম সবুরকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানায় উদ্ধার হওয়া এসব মালামাল ও প্রতিষ্ঠানগুলোর বৈধতা যাচাইয়ে নেওয়া হবে বিশেষজ্ঞদের মতামত। বগুড়ায় গেল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিষাক্ত মদ পানে 13 জনের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্বজনরা সদর থানায় মামলা দায়ের করলে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এখানে কেমিক্যালস পেয়েছি, ইথাইল অ্যালকোহল পেয়েছি প্রায় 1500 লিটারের মতো। এছাড়া আরো অনেক ধরনের কেমিক্যালস আছে, আমরা সেগুলো যাচাই বাছাই করে দেখব। দিনের সংবাদে নিচ্ছে আবারও বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। অল্প সময়ের মধ্যে মিতু হত্যার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সকালে অগ্রগতি প্রতিবেদনের উপর শুনানি চলার সময় রাষ্ট্রপক্ষ বিচারপতি এম ইনায়েতুর রহিম কোর্টকে এই তথ্য দেন। এ সময় আদালত জামিন চাওয়া আসামি ওয়াসিমের অগ্রগতি প্রতিবেদনে সম্পৃক্ততা মেলায় তাকে জামিন দেননি। 3 মাসের মধ্যে মিতু হত্যার তদন্ত শেষ না হলে পুনরায় রিপোর্ট দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। গত বছরের 2 ডিসেম্বর আলোচিত চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তদন্তের লিখিত অগ্রগতি প্রতিবেদন চান হাইকোর্ট। 2016 সালের 5 জুন সকালে নগরে ও আর নিজাম রোডের ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে 5 লাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
ভরা মৌসুমেও সবজির ন্যায্য দাম পাচ্ছেন না যশোরের কৃষকরা। কৃষকদের অভিযোগ, কাঁচা পণ্য সংরক্ষণে কোনো ব্যবস্থা না থাকায় নামমাত্র দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। কম দামে এসব সবজি কিনে অন্য জেলায় নিয়ে যাচ্ছেন পাইকাররা। এতে প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই কষ্টে ফলানো ফুলকপি খেতেই নষ্ট করছেন যশোরের সদর উপজেলার বীর নারায়ণপুর গ্রামের রফিকুল ইসলাম। ধার দেনা করে 3 বিঘা জমিতে বিভিন্ন সবজির আবাদ করেছিলেন তিনি। এর মধ্যে বেশিরভাগ জমিতে ছিল ফুলকপি। সবজির ভরা মৌসুমে প্রতিটি ফুলকপি বিক্রি করেছেন 1 টাকা দরে। এতে লাভ তো দূরের কথা, পরিবহন খরচই উঠছিল না। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে খেতেই ফসল নষ্ট করছেন তিনি। প্রায় 50-60 হাজার টাকা খরচ হয়েছে, যেটা আমি এবছর পুষিয়ে নিতে পারছি না। আমার আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। শুধু রফিকুল ইসলাম নিজে নয়, তার মতো অনেকের অবস্থা একই রকম। প্রান্তিক কৃষকদের অভিযোগ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণেই সবজির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বাজারে যে কিনে খাচ্ছে আসলে তারা বিক্রি করতেছে কেজি প্রতি 15 টাকা, আমরা পাচ্ছি 2 টাকা 3 টাকা পিস। বর্তমান যে বাজার চাহিদা, আমরা বাজারে যে কোনো টাকা পাচ্ছি না, আমাদের খরচ উঠতেছে না। সরকার মহোদয়ের কাছে বলবো যে আপনারা সরাসরি এই জিনিসটা নিয়ন্ত্রণ করুন এবং আমরা প্রকৃত কৃষক, আমরা যাতে এই মূল্যটা সরাসরি ওইভাবে পেতে পারি। তবে কৃষকরা যাতে সবজির ন্যায্য মূল্য পায় সেজন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমাদের লেবুতলা ইউনিয়নে 2টা কালেকশন পয়েন্ট তৈরি করতেছি। সেখানে সবজি বা কৃষকের পণ্য সেই কালেকশন পয়েন্টে জমা হবে গ্রুপের মাধ্যমে। ওখানে আমরা কিছু লিড ফার্মার সৃষ্টি করতেছি। আমরা ওখানে ওয়াশিং, গ্রেডিং এবং শটিং এর ব্যবস্থা করতেছি। দেশের মোট চাহিদার প্রায় 60 থেকে 65% সবজির উৎপাদন হয় যশোরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচে আবারও বিরতি, সঙ্গে থাকুন। চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে নিজের ক্যারিয়ারের 25তম অর্ধশতক তুলে নিয়েছেন সাকিব আল হাসান। এই খেলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানবো, আমাদের সহকর্মী পার্থ বণিক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পার্থ, সবশেষ কি পরিস্থিতি আছে ওখানে খেলার, আমাদের জানাবেন। সাকিব অর্ধশতক তুলে নিয়েছেন, এটা ফার্স্ট সেশনের খবর। বলতে গেলে সেটার অনেক পুরনো হয়ে গেছে এবং বর্তমানে খবর হচ্ছে গিয়ে মিরাজ তিনি মেইডেন সেঞ্চুরি পেয়েছেন। এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকে সেঞ্চুরি তুলে নিলেন। 103 রানের উপর ভর করে কিন্তু বাংলাদেশ আজকে 430 রানে পুঁজি দাঁড় করিয়েছে এবং বলা যেতে পারে যে মিরাজের এই ব্যাটিং কিন্তু অসাধারণ ছিল। তিনি গত 2 বছর যাবত যে 6টা টেস্ট খেলেছিলেন, সেই 6 টেস্টে তার মোট সংগ্রহ ছিল 153 রান। সেখানে আজকে তিনি 103 রানে যে ইনিংসটি খেলেছেন তা অবশ্যই প্রশংসাযোগ্য এবং তার যে টেম্পারমেন্ট ছিল সেটাও কিন্তু আসলে দেখিয়েছে যে টেস্ট মেজাজে কীভাবে খেলতে হয় ব্যাটসম্যানদের। আমি যদি একটু কথা বলি যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ নিয়ে, আপনি জানেন শুরুতে কিন্তু মুস্তাফিজ একটি উইকেট নিয়েছেন এবং আজকের দিনে বাকি যে অংশটুকু রয়েছে সেখানে যদি আরও 3টি বা 2টি উইকেট তুলে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের বোলারদের জন্য কাজটা আরও অনেক সুবিধাজনক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি জানেন যে ঠিক ওয়েস্ট ইন্ডিজের সাথে যে শেষ ম্যাচ খেলেছিল চট্টগ্রামে বাংলাদেশ, সেখানে কিন্তু মুস্তাফিজ দুই ইনিংস মিলে মাত্র 4 ওভার বোলিং পেয়েছিলেন। সেখানে আজকে মুস্তাফিজ যতটুকু বোলিং করার সুযোগ পান না কেন, ধীরে ধীরে কিন্তু উইকেটের যে চরিত্র তাতে কিন্তু স্পিনাররা সুবিধা পাবেন। তো বলা যেতে পারে যে প্রথম সেশনে মুস্তাফিজ ঝলক আমরা দেখার অপেক্ষা আছি বাংলাদেশের এই ইনিংসের, এবং তারপরে দেখা যাক যে বোলাররা কতটা ইফেক্টিভ হতে পারে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম টেস্টের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পার্থ বণিক। এই ছিল দিনের সংবাদে আয়োজন, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।